মিষ্টি কুটুম নাটকের পার্ট 349 অর্চিবাবুর সাথে বাবু কথা বলতে থাকে। বাহামণিকে কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্চিবাবু অনেকটাই হতবাক হয়ে যায়, বলে যে এগুলো আবার কিরকম ধরনের কথা হলো, আমি কি এখন তোমাদেরকে বলবো? আমার তো তোমাদের সাথে এত কথা বলার এখন সময় নেই, আমি বিদেশে চলে যাব। মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা বললে কেমন হয়? সব দায়িত্ব তোমরা যদি এড়িয়ে চলো তাহলে তো হবে না। তোমাদের সাথে এত কথা বলার মতো সময় আমার হাতে নেই। আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখো, আমি দেখছি। ফোনটা বাবু কেটে দেওয়ার পরে বাড়ির মানুষজন জিজ্ঞেস করে, কি বললো রে অর্চি? বাবু বলে, অর্চি তো কালকে সকালের ফ্লাইটে বিদেশে যাবে, কলকাতার বাইরে। কোথায় যাবে সেটাও বলতে পারলো না। তো এখন বাহা কোথায় আছে কেউই জানে না। বাহাকে নিয়ে পরিবারের মানুষজনের অনেক চিন্তা টেনশন হতে থাকে যে মেয়েটা এই রাত্রে গেল কোথায়। অর্চিবাবু বাহামণিকে খুঁজে পায়, বাড়িতে নিয়ে আসে। রাত্রের বেলায় বাহাকে অনেকবার ডাকে কিন্তু বাহা আসতে চায় না। বাহা এসে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। অর্চিবাবু সব জিনিসপত্র গুছায়, লাগেজ গুছায়, আর বাহাকে বলে, বাহা তোমাকে আমি কিসের জন্য এত বকলাম, তুমি কি বোঝো না? তোমাকে আর আমি কি করে বা বোঝাবো? আজকে সকালে আমি চলে যাব, আর তোমার সাথে কি আমার দেখা হবে? তুমি যদি আমার উপরে রাগ করে থাকো তাহলে তো হবে না। তুমি আমার উপরে এত রাগ করে থাকো কেন বাহা? তুমি কিসের জন্য বোঝো না যে আমি তোমার উপরে কিসের জন্য এত রাগ করি? তোমাকে কতবার নিষেধ করলাম, তারপরও তুমি সেখানে কিসের জন্যই বা গেছো? তার জন্যই তো আমি তোমাকে অনেকটাই বকেছি। বাহামণি কিছুই বলে না, বাহামণি চুপচাপ থাকে। দীপবাবুর ওখান থেকে কমলিকারা বাসার দিকে আসে, এসে কলিং বেল বাজায়। তার পিসি জয়া দরজাটা খুলে দেয় আর বলে যে সবাই মনে হয় এসেছে। আসা মাত্রই বারবার করে জিজ্ঞেস করা হয় কমলিকাকে, দাদার কি অবস্থা? রাঙ্গা ভাইকে জিজ্ঞেস করে যে দাদার কি অবস্থা? তখন বলে যে এই ধাক্কা তো দাদা বেঁচে গেছে, দাদার অবস্থাটা তো এখনো মোটেও ভালো না। যতক্ষণ না দাদা বাড়িতে আসছে ততক্ষণ কোনো কিছু বলা যাবে না। কমলিকা সেখানে বসে থাকে, কমলিকার মাও বসে থাকে, তাদের কথাগুলো শুনতে থাকে। তারা কোনো কিছুই বলে না। তারা দিব্যবাবুকে নিয়ে অনেক চিন্তা টেনশন করতে থাকে। এই ধাক্কা যে বেঁচে গেল, তাকে আর কোনোভাবেই কোনো রকমের দুঃখ কষ্ট দেওয়া যাবে না। সবকিছু আমাদেরকে খেয়াল রাখতে হবে। অর্চিবাবুর বাড়িতে বাহামণি সকালবেলাতে স্নান করে সিঁদুরটা নিয়ে তার ঠাকুর নারায়ণ গুরুর কাছে প্রার্থনা করতে থাকে। তার মরদটা যেন ভালোভাবে পৌঁছায়, ভালোভাবে আবার ফেরত আসে, সে সব মনে মনে প্রার্থনা করতে থাকে যে আমার মরদটাকে দেখে রাখিস। রূপু দরজার কাছে দাঁড়িয়ে থেকে বাহার এই প্রার্থনা গুলো দেখতে থাকে। বাহার কাছে রূপু যায় না। বাহা তার মরদের জন্য প্রার্থনা করতে থাকে। রূপু সেখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে সবকিছু দেখতে থাকে। বাহা খেয়ালও করে না। বাহা সেখানে দাঁড়িয়ে থেকে তার সিঁথিতে সিঁদুরটা দেয়। রূপু আস্তে আস্তে বাহার কাছে যায়। যাওয়া মাত্রই বাহা অমনি চমকে ওঠে। রূপু বলে, কিরে বাহা, তুই এভাবে চমকে উঠলি কেন? বাহা বলে যে না, এমনিতেই। রূপু হাসে আর বলে যে স্বামীর জন্য প্রার্থনা করছিলি তাই না? বাহা বলে যে হ্যাঁ, সে কখন ফিরবে কখন ফিরবে না, কি অবস্থায় থাকবে আর তো জানি না, তার জন্য। তখন বলে যে তাহলে ভয় পাওয়ার কারণটা কি ছিল বল? বাহা বলে, না তুই না অন্য কেউ, সেটা তো আর বুঝতে পারিনি, তার জন্য একটু ভয় করেছি। বাহাকে বলে যে ও আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে বেশি চিন্তা করার কোনো দরকার নেই। বাহাকে বলে, তুই তো তাও তোর সিঁথিতে সিঁদুর দিতে পারছিস, তোর স্বামীটার জন্য মঙ্গল কামনা করতে পারছিস, কিন্তু আমি কোনো কিছুই করতে পারছি না। আমার স্বামীটার জন্য কোনো সময়ের জন্য মঙ্গল প্রার্থনাও করছি না। বাহামণি বলে যে দিদি, তুই এগুলো নিয়ে চিন্তা করিস না, কোনো না কোনো দিন সব ঠিক হয়ে যাবে। দেখবি তোর জামাইটা একদিন তোর কাছে চলে আসবে, তোকে মেনে নিবে। রূপু অমনি কান্নাকাটি শুরু করে দেয় আর বলে যে এ বাহা, তুই এগুলো আমাকে কি বলছিস? আর ও যদি আসেও, এসে কি বা হবে? ও আমার জীবনটাকে একদম তছনছ করে দিয়েছে, আমার জীবনটাকে একদম নষ্ট করে দিয়েছে। ও কিসের জন্য আমার কাছ থেকে দূরে আছে? আমার কি বা দোষ ছিল? আমার কি বা অপরাধ ছিল? আমাকে এইভাবে বাপের বাড়িতে সে ফেলে কিসের জন্যই বা রেখেছে? ও যদি কখনো ফেরতও আসে তাও আমি কখনোই তার কাছে যাব না। রূপুর এই আর্তনাদ দেখে বাহার অনেকটাই কষ্ট হয়। বলে যে রূপু দিদি, তুই এতটা মন খারাপ করিস না, দেখবি সবকিছুই একদিন ঠিক হয়ে যাবে। তুই এত কষ্ট পাস না রে রূপু দিদি। রূপু অঝরে শুধু কান্না করতে থাকে। রূপুকে বাহামণি অনেকটাই বোঝানোর চেষ্টা করে, কিন্তু রূপু কোনোভাবে বুঝে না। রূপু শুধু কান্না করতেই থাকে। বাহামণি বলে যে রূপু দিদি, তুই দেখবি অবশ্যই একদিন কোনো না সবকিছু ঠিক হয়ে যাবে, তুই এভাবে মন টন খারাপ করিস না। রূপু বলে যে দেখ বাহা, আমি আমার ভিতরে কতখানি কষ্ট হয় আর কি নিয়ে যে কষ্ট হয় সেটা আমি ছাড়া আর অন্য কেউই জানে না। মানুষটা যে আমার জীবনটা এভাবে নষ্ট করে দিল, আমি কি বা করব বল? এখানে তো আমার কোনো কিছুই করার নেই। আমার কি বা অপরাধ ছিল? আমি তো তাকে নিয়ে সুখে শান্তিতেই থাকতে চেয়েছিলাম। বাহামণি রূপুর চোখের জল মুছে দেয় আর বলে যে রূপু দিদি, তুই একটু শান্ত হো, তুই এখন এতটা কান্নাকাটি করিস না। রূপু বলে যে তুই তো তোর স্বামীর মঙ্গল কামনার জন্য তোর সিঁথিতে সিঁদুর দিতে পারছিস, আর আমি কি? আমি বিধবা না সধবা না কুমারী একটা মেয়ে? আমি তো নিজেই জানি না আমি কোন ধরনের একটা মেয়ে, কিন্তু আমি কি বা করব বল? রূপুর কথা শুনে বাহা কোনো কিছুই বলতে পারে না। রূপু অনেকটাই কষ্ট পায়,
অনেকটা আর্তনাদ করে। রূপু বলে যে আমি আমার জীবনটা যে এরকম ভাবে এলোমেলো হয়ে গেল, আমি কিভাবে জীবনটা গুছাবো, আমি না পাচ্ছি কোনো কিছু করতে, না পাচ্ছি বাড়িতে থাকতে, আমার জীবনের কষ্টগুলো দেখার মতো কেউই নাই রে বাহা। বাহামণি কোনো কিছুই বলতে পারে না। বাহামণি সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। রূপু এখানে যায় ওখানে যায় আর শুধু কান্নাকাটি করে। বাহামণি রূপুকে, তুই মন টন খারাপ করিস না রূপ দিদি, তোকে আমি হয়তো মনে করে দিয়ে ভুলই করলাম। রূপু বলে যে আমার দুঃখের কপালে তুই আর কি মনে করে দিয়ে দুঃখ করাবি, আমার এই কষ্ট তো আজীবনেরই কষ্ট। রূপু সেখানে দাঁড়িয়ে থেকে শুধু কান্না করতে থাকে। বাহামণি রূপুকে কোনোভাবে বোঝাতে পারেন না, কত মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, কান্না করে।